বিশাল বড় ব্রেকিং নিউজ, দেখেন ভিডিও। হবিগঞ্জে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে সেরা জাতীয় নেতা সারজিস নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধইরা সাধারণ ছাত্র জনতা একেবারে গণধোলা দিয়ে হাড্ডি কুড্ডি নাকি সব ভাঙিয়ে ছুঁড়ে ফেলাইছে। কেমনে বাংলাদেশ আগাবে বলেন? যেই দেশের শিক্ষিত ব্যক্তি জাতীয় নেতাদেরকে যদি মূল্যায়ন করা না হয়, এইভাবে যদি ধইরা গণধোলাই মারা হয়, আবার পুলিশ নাকি সেইখানে নীরবে এদেরকে দেখতেছিল, বলতেছে ও পুলিশ ভাই আমার ভাইরে হাড্ডি কুড্ডি ভাঙিয়ে ফেলাইতেছে, একটু বাঁচান, একটু ধরেন, এইভাবে আকুতি করতেছে সারজিস। এখন প্রশ্ন হলো, এই রকমের জাতীয় নেতাদেরকে যদি ছাত্র জনতা এইভাবে পাইয়ে যদি হাড্ডি কুড্ডি ভাঙিয়ে ফেলায়, তাহলে সেই দেশ কি আগাবে? যদিও জুলাইয়ের জঙ্গি এবং এই এনসিপির সারজিস সেরা বলতাছে যে ছাত্র দল ও যুব দলের সন্ত্রাসীরা নাকি ওদের উপর আক্রমণ করছে, কিন্তু বিভিন্ন ফুটেজ গাড়াইয়ে দেখলাম যে সাধারণ ছাত্র জনতা এদেরকে পাই উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে। সারজিস আবার সেইখানে বলতেছে হবিগঞ্জ সাইডে যাইতেছি না যত সময় পর্যন্ত এই বিচার না হবে, আমাদেরকে চাইলে আপনারা মাইরে ফেলান। এই কথা ঠিক 10 মিনিট পরেই প্রথম আলো আবার নিউজ করতেছে যে হবিগঞ্জ সাইডে নাসিরউদ্দিন পাটোয়ারি সারজিস নাকি ঢাকায় চলেছে। আরে বেটা, এক এক সময় এক এক কথা বললে হয়? জাতীয় নেতা সেই মূল্যায়নটা ধরে রাখতে হবে না? পিটে নিখাট বাটাম কাশ হাড্ডি কুড্ডি যাও ওইখানেই থাকবি না, একটু পরে ঢাকায় চলে এসেছে। এইবার দেশের পুলিশ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই সকল জঙ্গিদের প্রতি আপনাদের এত প্রেম কেন? এত ভালোবাসা দেখাইতে যাইয়েন না। ওদের হাতে, ওদের প্যান্টে, ওদের পাঞ্জাবিতে কিন্তু আপনার সহকর্মীর রক্ত লাগিয়ে আছে। ওরা কিন্তু 5 আগস্ট দেশের 3500-এর অধিক পুলিশকে নির্মমভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলাই রাখছে, যার ইন্ডিমিনিটি এখন পর্যন্ত চলমান। আপনার সহকর্মীকে হত্যা করছে নির্মমভাবে, আবার তার কোনো বিচার হবে না। আজকে আপনাদের হাতে পায়ে ধরে আকতে মিনতি করে আমার ভাইরে মাইরে ফেলতেছে, বাঁচান বাঁচান বাঁচান। তাহলে আপনার সহকর্মী হত্যার বিচার যেখানে ওরা বন্ধ করে রাখছে, ওরা আপনাদের কাছে বাঁচতে চাইলো, আর আপনারা একেবারে পিঠ পেটতে দেন, বুক পেটতে দেন কেন? কিসের জন্য? একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের পরিবারের স্বজন আছে, ওরা এই সারজিস, হাসনাতরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের যেখানেই যাবে সাধারণ জনগণ ওদেরকে গণধোলাই দিয়ে একেবারে হাড্ডি গুড্ডি আলাদা করে ফেলাবে। একটু একটু করে চিমটে একটু একটু করে খাইয়ে এক সময় নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আপনারা কেন সেই সাধারণ মানুষের মধ্যে, বীরের মধ্যে যাইয়া ওদের রক্ষা করতে যাইয়া নিজেরা মায়ের গুতে খাইতেছেন? নিজেরা কেন ব্যথায় কাতরাবেন? মনে রাখবেন, সাধারণ জনগণ যাদের বিরুদ্ধে একবার লাইগে যায়, তাদেরকে কিন্তু রক্ষা করার হিম্মত কোন শক্তির থাকে না, কোন বাহিনীর থাকে না। সুতরাং যেখানে সাধারণ জনগণ ওদেরকে এইভাবে আপ্যায়ন করতেছে, ওদেরকে এইভাবে গণদোলাই দিয়ে হাড্ডিগুলি ছিঁড়ে ফিরে ফেলাইতেছে, সেখানে আপনারা কেন যাবেন? কিছু কিছু সময় আছে যে কিছু ঘটনা দেখেও না দেখার ভান করে দূরে থাকতে হয়, কিছু ঘটনা দেখেও না দেখার ভান করে ওই জায়গা থেকে প্রস্থান করে অন্যথায় চলে যেতে হয়। এই বুঝটা কি আপনাদের মধ্যে কাজ করে না? এমন ঘটনা যখন চোখের সামনে ঘটবে, কিছু না পাইলে বলবেন আমার হাগা ধরছে, মোতা ধরছে, পাবলিক টয়লেট কোথায়, ওই জায়গায় দৌড়ে চলে যাবে, একটু মুইটাই। মাথায় রাখবেন, এই ছাত্র শিবির এবং এই এনসিবি একই মায়ের পেটের দুই ভাই। ওরা যেখানেই যাবে সাধারণ ছাত্র জনতাই ওদের উত্তম মাধ্যম দিয়ে সাইজ করে দেবে। এখন সাধারণ জনগণ ওদের উত্তম মাধ্যম দিতেছে, হাড্ডি গুড্ডি ভাঙিয়ে ছুঁড়ে ফেলাইতেছে। এই কথা তো আর ওরা বলতে পারতেছে না। এই কারণে কিছু জায়গায় বলবে যুব দলের, ছাত্র দলের সন্ত্রাসীরা, আর কিছু জায়গায় বলবে ছাত্রলীগের গুপ্তরা। এই ট্যাগটা ওরা ব্যবহার করবে, কিন্তু স্পেসিফিকলি সাধারণ জনগণই ওদের বিরুদ্ধে ফুঁসে উঠতেছে। যেখানে যে অবস্থায় পাইতেছে এইভাবে ওদেরকে প্রতিহত করতেছে, এবং এই প্রতিহত, এই ধারাবাহিকতায় যতদিন পর্যন্ত এরা একেবারে নিশ্চিহ্ন না হবে, যতদিন পর্যন্ত এদের সর্বশেষ শাবককে নিশ্চিহ্ন না করতে পারবে দেশের জনগণ, ততদিন পর্যন্ত ওদেরকে প্রতিহত করতেই থাকবে। ততদিন পর্যন্ত এই ঘটনা এক এক করে পুনরাবৃত্তি হইতেই থাকবে। বাংলাদেশে এমন কোন বাহিনীর সেই হিম্মত নাই তাদেরকে ন্যূনতম আটকাই রাখতে পারে, কারণ জনগণের মাইক কেওড়া তলা পায়, সুতরাং কেউ পারবে না ঠেকাইতে, ইনশাআল্লাহ। কি কোনো কারণ কিনা ফরিন্দদা 1 মিনিট 2 মিনিট আবার বলবেন? এটা কারণ হলো, দেখেন এনসিপির উপর যে হামলাটা হয়েছে, আপনি এনসিপির মুখপত্র প্রথম আলো পত্রিকাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটাও যে আপনার একটা কারণ। এনসিপি যে হবিগঞ্জে গেছে সবচেয়ে লিড নিউজ করছে প্রথম আলো, এবং বড় নিউজ করেছে এনসিপি নেতাদের উপরে বড় পরিচিত হামলা, এই মর্মে এবং তারা নিউজটা করেছে। তো অর্থটা কি আপনাকে বুঝতে হবে যে এই নিউজটা একটা নেতিবাচক নিউজকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে প্রথম আলো আপনার লিড নিউজ হিসাবে পত্রিকার পাতায় স্থান দিয়েছে। এর নাম হলো প্রথম আলো। এখন দেখেন
এনসিপির যে সমস্ত নেতা আছে ওদের তো মূল নেতা হচ্ছে আপনার এই যে মার্কিন রাষ্ট্রদূত আছে না, মার্কিন রাষ্ট্রদূত আপনার নাম হলো ব্রেন ক্রিস্টেনসন কয়েকদিন আগে এনসিপি নেতাদের অফিসে গিয়া উনি দেখা করে আসছেন, সেখানে খানা পিনার দৃশ্য আমরা ফেসবুকে দেখেছি। ওই সার্জিস আলম, তারপরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভইয়া যার কাছে নাকি এখনো বড় অস্ত্রের চালান যার কাছে নাকি মজুদ রয়েছে, সরকার এই ব্যাপারে কোনো কর্ণপাত করছে না, যে নাকি বলছে যে আমরা রিভোল্ট করতাম, আমরা বিদ্রোহ করতাম, যদি 5 তারিখ না হতো তাহলে আমরা সশস্ত্র ভাবে ঝাঁপিয়ে পড়তাম। তারপরে এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু সে যে একটা জঙ্গি তার প্রমাণ হয়ে গেছে, তারপরে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওই যে আমেরিকান মুরব্বীর কারণে। এখন এনসিপির মূল পরিচালক হচ্ছে আপনার আমাদের ব্রেন ক্রিস্টেনসন, উনি এনসিপি কে আগায় নেওয়ার জন্যই জাতিগতভাবে উনি দায়িত্ব অলরেডি নিয়ে এনেছেন, যে কারণে আর কারো কাছে যান নাই। তিনি এনসিপি নেতাদের অফিসে, ওই যে বাংলা বাজার আপনার বাংলা মোটরের যে অফিস, সেই অফিসে উনি হাজির হয়েছেন এবং সেখানে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সুবিধা হলো যে ব্রেন ক্রিস্টেনসন কিছু বাংলা টাংলা জানে, এবং সেটা আমিও জানি উনি যে বাংলা কিভাবে জানেন, সেই জন্য ওই বাংলাই উনি কথা বলেছেন। আর এনসিপির নেতা এগুলো তো সবই মূর্খের দল, ভালো করে ইংরেজি বলতে পারে না, ফলে ওদের সঙ্গে বাংলাই আলাপ আলোচনা হয়েছে। এখন এনসিপির নিয়ে যে আমরা আলোচনা করছি, এই আলোচনাটা আমি মনে করি যে না করাই ভালো, তার কারণ এটা যত বেশি আলোচনা করবো এনসিপি তত বেশি গুরুত্বপূর্ণ পার্টি হিসেবে আমি এটাকে কোনো গুরুত্ব দিতে চাই না। আমি যে সেটা গুরুত্ব দিতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী একটা দুটানার মধ্যে পড়ে গেছেন। ইন্ডিয়াতে আগামী সেপ্টেম্বরে আপনার ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে। ভারত আমাদের প্রধানমন্ত্রীকে স্পেশালি নিমন্ত্রণ করেছেন, আরো অনেক দেশের নেতাকে নিমন্ত্রণ করছেন। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এই ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এখন এটা কি যাবে না, সে একটা দুটানার মধ্যে বলছে। সে এখন এমন একটা ব্যাখ্যা পড়ছে, গেলেও তার সমস্যা, না গেলেও তার সমস্যা। গেলে বলবে অন্যান্য লোকেরা যদি ভারতের সঙ্গে নেগোসিয়েশন করতে গেছে, আবার না গেলে বলবে যে এই আমেরিকা না গেলে আবার মনে করে গেলে আমেরিকা অসন্তুষ্ট হবে, না গেলে আবার নানা ধরনের নানা সমস্যার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে। অর্থাৎ এতগুলি সমস্যা নিয়ে উনি বাংলাদেশের এই রাষ্ট্রীয় কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করবেন, সেটাই এখন আমাদের কাছে ভাবনার বিষয়। যদিও এখন আর বাংলাদেশ নামক মুক্তিযুদ্ধের বাংলাদেশটা এখন আমাদের নেই। জি ধন্যবাদ আক্তার জামান ইসমাইল ভাই। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমেরিকা বাংলাদেশের মুক্তিযোদ্ধার তালিকা তৈরিতে সহায়তা করবে, কেউ কেউ বলছে তথ্য সংগ্রহের কাজ নাকি পাকিস্তান করবে। একটু আলোচনা করুন প্লিজ। আচ্ছা এটা আমার আমি প্রসঙ্গটা নিয়ে আসতাম আর কি, আপনি না বললেন একটা অংশ বইলে শেষ করলেন, তাইলে একটু সুবিধা হয়, বুঝলেন, আমিও পড়তে হয়। হবিগঞ্জ আওয়ামী লীগের ভোট ব্যাংক সবাই জানে, এনসিপির স্থান পাবে কিভাবে? জি আমি বলতে চেয়েছি, হ্যাঁ, বঙ্গবন্ধুর জাপান সফর তারেক রহমান গিয়ে কি করবে, সে তো নয় লন্ডন বসে বাঙালি জাতিকে কোনো চিন্তা। ঠিক আছে, এনসিপি, আমি বলছিলাম যে এনসিপি যাই হোক, মারামারিটা হওয়াতে এনসিপির অন্তত আলোচনা, তো কি মারামারি হইলো, সবাই নাকি চলে গেছে, কে কাকে মারলো কোনো খবর নাই। আচ্ছা ঠিক আছে, এনসিপি সরকারের একটি অংশ। জি ধন্যবাদ। এনসিপির এই যে ক্লোজিং টাইম, মানে আজকে তো 28 তারিখ, কালকে 29, 30, এরা এই কয়দিন আরো মারামারি হবে, এই কয়দিন আরো মারামারি হয়ে এনসিপি সারা মাসের মানে যে কষ্টটা করে ছিল সারা মাসের কৃতিত্বটা 2-3 দিনের মধ্যে আশা করে নিয়ে নিবে। ঠিক আছে, এই 2-3 দিনেই নিয়ে নিবে। কেউ কেউ বলছেন স্যার এই ব্যাপারে আর 1 মিনিট বলে আমরা অন্য বিষয়ে যদি যেতে চাই, জাতীয় এবং আন্তর্জাতিক। আমাদের যে গৌর সাহেব আসবেন, যে কি সার্জিও গৌর, তার বিষয়ে কোনো কথা আছে কিনা? জি না, ওই যে আমার বললো না যে এনসিপির ব্যাপারে নিয়ে আর আমরা এত বেশি না এটা বাদ। আচ্ছা এটা বাদ। আমরা এখন যে আরেকটা কথা, এটা বলার আগে আমি একটা খবর দেখলাম যে আমাদের আজকে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন নাকি, ওই 7.62 রাইফেলের একটা ব্যাখ্যা দিয়েছেন। ওই ব্যাখ্যাতে উনি বলেছেন যে এটা নাকি পুলিশের কাছে থাকে, উনি পুলিশের নাকি বিশেষ কোন ব্রাঞ্চের কাছে থাকে। আমি জানি না উনি তথ্য কোথায় পারেন। উনি ব্রিগেডিয়ার সাখাওয়াতের কথার পরোক্ষভাবে একটু চ্যালেঞ্জই করলেন
ব্রিগেডিয়ার সাকাত একজন আর্মির লোক ছিলেন, উনি আর্মিতে থাকেন, উনি রিটায়ার্ড হলো আর্মির, সমস্ত খবরাখবর আপডেট উনার কাছে থাকার কথা। উনি বলছেন যে ব্রিগেডিয়ার সাকাতের 7.62 পুলিশের হাতে থাকার কথা না, এবং অন্যরা সবাই বলছে এটা পুলিশের হাতে থাকার কথা না, এটা বিভিন্ন আর্মির কাছে থাকে এবং এটা আর্মির মাধ্যমে বিভিন্ন জায়গাতে আসতে পারে। আমি জাহিদুর রহমান সাহেবের কাছে প্রশ্ন, উনি যে তথ্য দিলেন, উনি প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা, উনি এটা প্রত্যেকে পেলেন যেটা পুলিশের বিশেষ অনেকের কাছে থাকে, সেটা আমি আমার জানার পর আগ্রহ রইল। এবং উনি উনারা কি সাপ্লাই দিয়েছে পুলিশের কিছু কিছু বিশেষ কাছে, যে যারা এবার হইতে পারে, কারণ পুলিশের মধ্যে কিন্তু তাদের লোক ছিল, এই কথাটা কিন্তু অনেকে বলে না, পুলিশের মধ্যে তাদের লোক ছিল এবং পুলিশও কিন্তু একটা খুবই ক্ষুদ্র অংশ আমার মতে সেখানে তাদের পক্ষ হয়ে কাজ করেছে, এবং সেইটা একটু তদন্ত হওয়া দরকার। এবং তদন্তের ব্যাপারে কিন্তু তারা আগায় না, সরকার এখানে তদন্ত কথা বললে তারা চুপ হয়ে যায়। এখানে আমি একটা কথা বলি, জাহেদ সাহেব এখন যে জাহেদ আরেকটি কথা বলেছে, বীর মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি বাদ দিয়ে দেয়া হবে, কত বড় অধ্যত্ত, হ্যাঁ, দুঃখজনক। আচ্ছা, আরেকটি কথা বলি, সাখাওয়াত সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কথাটা বলছে, পুলিশের কাছে যদি থেকেই থাকে তখনই তো বলতো পুলিশের কাছে আছে এটা, তখনই তো এটা বলা উচিত ছিল, তার মানে নেই। তখনই তো অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ থেকে সেটা বের করে দেখিয়ে দিত, পুলিশের আইজিপি বলতো হ্যাঁ আমাদের কাছে 7.62 ছিল, সেটা তো বলে নাই, তার মানে নেই ছিল না। আচ্ছা, ফণীন্দ্র দা এই বিষয়ে কিছু বলবেন কিনা, বা অন্য আমি এই বিষয়ে বলার পরে অন্য বিষয়ে বলবো। ওই জাহিদ সাহেব ঠিকই বলেছে, আপনারা একটা তথ্য আপনাদের কাছে, আমাদের জাতির কাছেও সেটা জানা নেই, সেই তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে জুলাই আন্দোলনের সময় আপনার আন্দোলনের শেষ দিকে এসে আপনার কয়েকটি জেলখানা থেকে বেশ কিছু জঙ্গি আপনার বেরিয়ে গেছে, এবং আপনি এটা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এবং তাদের অর্থায়নে কিছু পুলিশি পোশাক তৈরি করে জঙ্গিদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই সমস্ত জঙ্গিদের কাছে 7.62 যে গোল, এই অস্ত্রগুলি তাদের কাছে ছিল। আপনি একদম এটা একটা কারেক্ট এবং 100% সত্য। বেশ কিছু জঙ্গিদেরকে পুলিশের পোশাক পরিয়ে এই ঘটনাটি যে ঘটানো হয়েছে, এটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। এই কথাটা কিন্তু আমরা কেউ সামনে নিয়ে আসি না, কেউ আমরা বলি না। জাহিদ সাহেব সেই কথাটাই বলেছে, কিন্তু উনি ওটা প্রকাশ্যে বলতে পারেন নাই যে আমরাই কতগুলো পুলিশ সাজিয়ে তাদের কাছে এই অস্ত্র আমরা তুলে দিয়েছিলাম, এটা উনি বলতে পারেন নাই। এবং ওনার কথার থেকে এই কথাটা যে সত্য এইটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এখন আর বলবার বাকি নাই, যে সমস্ত পুলিশরা নিহত হয়েছে এবং হত্যা করা হয়েছে, হত্যা করে যে বিয়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিল, তাদের হাতে যদি ওই বুলেট থাকতো, তারা কি সেই বুলেটটা কি বুগল তলায় রেখে দিয়ে তারা কি প্রতিহত করতো না? তারা কিন্তু সেটা প্রতিহত করে নাই। পুলিশ এখানে ওই ধরনের অস্ত্র দিয়ে কাউকে হত্যা করে নাই, কাউকে কোনো এই ধরনের খুন খারাপের মধ্যে তারা ছিল না। যারা খুন করেছে সেগুলি হচ্ছে নকল পুলিশ। সুতরাং এই জিনিসটা জাতিকে বুঝতে হবে যে জুলাই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটাই ছিল বেসিক্যালি একটা দেশের স্বাধীনতাকে বিপন্ন করা এবং সার্বভৌমত্বকে আপনার বিপর্যস্ত করা। আজকে সেই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি আমাদের উপর দিয়ে খবরদারি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুঝিয়ে দিচ্ছে যে তোমরা এইটা করো, এবং তাদের তারপরে আপনি বলছেন আলগুর আসছে, আলগুর আসার পিছনের নেপথ্যে ছোট্ট একটি কারণ আমি উল্লেখ করি। আলগুর কেন এসেছে জানেন? আলগুর না কি গুড় জানে বললেন আপনি, নাকি এর আগে বহু আগে আমরা একটা রাষ্ট্রপতির নাম শুনেছিলাম আলগুর, এখন পদপ্রার্থী ছিলেন, এখন ওনার নাম হলো সার্জিও গুর। এই সার্জিও গুর এসেছেন ভারত থেকে বাংলাদেশে, এসেছেন এই কারণে যে আজকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে একটা বিকল্প কারেন্সি আবিষ্কারের জন্য, অর্থাৎ ডলারের উপরে যাতে সারা বিশ্বের অর্থনীতি নির্ভরশীল না হয়, সেই জন্য কিন্তু সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু ব্রিক্স গঠিত হয়েছিল। সেই ব্রিক্সের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আপনার নতুন একটি অর্থনৈতিক মুদ্রা আবিষ্কারের জন্য, মুদ্রা প্রসারের জন্য যে কল্পনাটা এবং যে পরিকল্পনাটা রয়েছে আপনার এই ব্রিক্সের, এবং সেটা যাতে বাংলাদেশ যাতে এই ব্রিক্সের মধ্যে ঢুকে না পড়ে, সেই সংখ্যা থেকে তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সে মোগল দোলাই করবেন যে তোমরা যদি
এই দিকে চাপো, তাহলে তোমাদের উপরে আমরা আরো এত পার্সেন্ট 60% বা 70% করারও করো। অতএব সাবধান, তোমরা আমাদের কথায় তোমরা ক্ষমতায় এসেছো, শেখ মেটিকুলাস ডিজাইন তো আমরাই করে দিয়েছি, শেখ হাসিনার বিদায় হয়েছে, এখন তোমরা যদি এই আমাদের কথা মতো না চলো তাহলে কিন্তু আবার আমরা শেখ হাসিনাকে কামব্যাক করাবো। এই সমস্ত প্রস্তাবনাগুলোর নিয়েই আমার মনে হয় এই সার্জিও গুর বাংলাদেশে এসেছেন। তাহলে শুনেন, একটা দেশে তারা কেন আসবে, কি দরকার তাদের? তারা আসতে পারে পর্যটক হিসাবে, বাংলাদেশের স্মৃতিসৌধ দেখবে, সমুদ্র সৈকত দেখবে, পাহাড় দেখবে, এই সমস্ত অঞ্চল দেখবে। তাদের কে ঠাকা বলে দিছে যে আসবে? ওই এসে সমস্ত তারা অঞ্চল সরকারের দেখলেও তো সঙ্গে ওই কেন? সমস্ত অঞ্চল দেখলেও তো সন্দেহজনক। ওই সমস্ত অঞ্চল হ্যাঁ। যে কোনটা দখল করে আবার, ওইটাও তো তাহলে না, সন্দেহজনক। পর্যটক হিসেবে আসতে পারে, তারা আসে আমাদের দেশে, কয়দিন পর পরই তাদের সফর করতে হয়। কেন সফর করতে হয়? কি জন্য তারা সফর করতে আসবে? তাদের সফরের উদ্দেশ্য, জি। অর্থাৎ তাদের সফরের জি, উদ্দেশ্য জি, হলো জি। মহত্তা, সেটাই তার বড় প্রমাণ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। তো স্যারের কাছে আমার প্রশ্ন, অনেকে বলছেন যে আমাদের দেশকে যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্সে, সেহেতু আমাদের ব্রিক্সে পার্টিসিপেট করা উচিত, এবং এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা যেহেতু ভারত, চায়না, তারপর আপনার রাশিয়া এসবগুলো আছে এই অঞ্চলে, দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিল, সেখানে যদি বাংলাদেশে জয়েন করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে। সেই বিষয়ে এখন আমেরিকা তো চাইবে যাতে না ঢুকে, দাদা যেটা বললো, না যায় সেখানে, সেটাও এখন এটা ব্রিক্সটা আমাদের জন্য উপকারী। এই বিষয়ে যদি কিছু বলতে পারেন। অনেকে বলছেন ব্রিক্সে বাংলাদেশকে যদি আমন্ত্রণ জানানো হয়, প্রধানমন্ত্রীর যাওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে, কারণ এটা ভারতে যাচ্ছে না, এটা হলো ব্রিক্সে যাচ্ছে। ব্রিক্স সম্মেলন ভারত যেহেতু হোস্ট, ভারত আমন্ত্রণ জানিয়েছে সব ভারতের সাথে মিটিং এর জন্য না, ব্রিক্সে পার্টিসিপেট করার জন্য। সেই ক্ষেত্রে এটার সম্ভাবনা কতটুকু একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। মূল কথা হচ্ছে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হইলো, তো তারেক জিয়া তো আর নিজের কোনো ক্ষমতা নাই। ওনাদের তো হলো এগুলো হলো নমিনেটেড সরকার, জনগণের সরকার না, তাদেরকে বসানো হয়েছে। সুতরাং তারেক জিয়া কি করবে না করবে সেই সিদ্ধান্ত তো তারেক জিয়া নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা নিতে হবে তাদেরকে যারা বসাইছে, এখানে আমেরিকা বসাইছে, মূলত আমেরিকায় সাথে অনেক দেশ আছে, তারা যেভাবে প্রেসক্রিপশন দিবে এর বাইরে যাওয়ার কোনো শক্তি বর্তমান প্রধানমন্ত্রী তারেকের আছে বলে আমি মনে করি না। এখন ব্রিক্স আমাদের বাংলাদেশের, আমি মনে করি ব্যক্তিগতভাবে ব্রিক্সে যাওয়া বাংলাদেশের উচিত, কারণ এটি অনেক আমাদের সাথে বেশি সংশ্লিষ্ট। কিন্তু সেটা তারেক যে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমার মনে হয় না। সুতরাং এই জন্য যে এখন সার্জিও করতে এখানে আসতেছে, উনি হইলেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। উনার আরেকটা দায়িত্ব হলো, উনি ভারতের রাষ্ট্রদূত হইলো, উনি সারা দক্ষিণ এশিয়াটাও দেখার দায়িত্ব। সেই জন্য এখন উনি অনেক বছর পরে কিছু মিশন নিয়ে, এবং এখানে খবর আছে যে কথা আমাদের দাদাও বলছে যে সেখানে খবর আছে ওনার সাথে কিন্তু বর্তমান আমাদের যে আওয়ামী লীগের যে আমাদের সাধারণ সাবেক বলবে, আর বর্তমান সাংবিধানিক ভাবে আমি বর্তমান প্রধানমন্ত্রী বলবো, শেখ হাসিনার সাথেও কিন্তু উনাদের যোগাযোগ আছে। সেখান থেকেও তারা, কারণ কেন যোগাযোগ আছে আমি বলি। আপনারা জানেন মিশরে যখন হয়, আমার একটু চাইতে 2 মিনিট সময় নেব। মিশরে যখন হয়, মিশরে কিন্তু এখানে ফাত্তাকে বসায় রাখছে, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করায় ফাত্তাকে অনেক বছর বসায় রাখছে, বসায় তার কার্যক্রম উদ্ধার করতেছে ফাত্তার মাধ্যমে। এখানে কিন্তু গণতান্ত্রিক সরকার নেই। আবার বাংলাদেশে ইউনুসকে আনছিল, তাদেরকে 10-15 বছর ইউনুসের মাধ্যমে এখানে বাংলাদেশকে ঠিক পথে করানোর জন্য। আপনাদের মনে আছে 2007 সালে যখন সেনা তত্ত্বাবধায়ক সরকার আসে, তিনি কিন্তু পরিষ্কারভাবে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছিলেন যে বাংলাদেশের দলগুলা তারা দুর্নীতি এত নিমজ্জিত, যেখানে উন্নয়ন করা সম্ভব না। সুতরাং আমরা চাই যে একটা নিরপেক্ষ ব্যক্তি আসে, এবং তাদের সেই নিরপেক্ষ ব্যক্তি তারা কিন্তু বলেই ফেলছিলেন যে সেই জন্য তারা ইউনুসকে ক্ষমতা আনতে চাইছে। ইউনুসকে ক্ষমতা আনছে তারা সেই 2007 তো আনতে পারে নাই, আনছে আরো অনেক বছর, 15-16 বছর পরে। আইনা দেখছে যে আরে তারা যত বছর বইরা তুললাম এরকম একটা লোক রে, আমরা তো করে দেন। আইনা দেখলো তারা তো 10-15 বছর তারা রাখার জন্য নিয়ে আসছিল, কিন্তু দেখলো যে এই লোক তো 1.5 বছরও বাংলাদেশ চালাতে পারে নাই, কারণ যে নাকি নিজেরটা দেশের জন্য নিজেরটা খাই করে, তাকে কিভাবে তারা আমেরিকা বুঝতে পারলো যে এই লোক দিয়ে হবে না। তখন তারা তারেক যেও তাদের বিশ্বস্ত না, তাদের অনেক নালিশ আছে, বাধ্য হয়ে তারেক যে এখন ক্ষমতা আসছে।
আনার পর এখন দেখছে যে তারেক জিয়া দেশ অপরিপক্কভাবে চালাচ্ছে। শুধু তারা চাচ্ছে, আমেরিকা সেখানে পরিষ্কার চাচ্ছে যে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তারা চলে তারেক জিয়াকে সমর্থন দিবে, তাদের প্রেসক্রিপশন না চললে তারা তারেক জিয়াকে সমর্থন দিবে না। এখন সেখানে তারা যার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছে, কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা কিন্তু পরিষ্কার বলে দিছে, আমি ওনার সাথে যোগাযোগ করলো, ওনার কথা পরিষ্কার, আমি কোনো প্রেসক্রিপশনে দেশ চালাবেন না, উনি দেশ চালাবেন উনার প্রেসক্রিপশনে। উনি কোনো শর্ত দিয়া দেশে ঢুকবেন না। বিএনপির সাথেও যোগাযোগ হয়েছে আওয়ামী লীগের, বিএনপি কিন্তু বলছে তাদেরকে 5 বছর ক্ষমতা দেওয়ার নিশ্চয়তা দিলে তারা শেখ হাসিনাকে আসতে দিবে। বঙ্গবন্ধু কন্যা পরিষ্কার বলে দিয়েছেন, কোন শর্ত দিয়ে আমি যাব না, আমার দেশে যাব আমার নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব অধিকার বলে। সুতরাং এই জায়গাটাতে কনফিউশন করার নাই। সার্জিও গুড় আসুক আর যেই আসুক, যারা শেখ হাসিনার সাথে যোগাযোগ করতেই পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই দেশে আসবেন এটাও সত্য উনার নিজস্ব ক্ষমতা বলে, কোনো মেকানিজমের মাধ্যমে না, কোনো চক্রান্তের মাধ্যমে না, কারোর সাথে যুগ সাকসে বা কারোর সাথে চুক্তিবদ্ধ মাধ্যমে নয়, এইটা বোঝাইতে। আরেকটা কথা বলি, শেষ করবো। একজনে বারবার বলতেছে বাংলা মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে, আমরা ভালো করে জানি বাংলাদেশের এই জামাত শিবির এরা এবং পাকিস্তান জামাত শিবির এবং আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধকে পুরোপুরি বিরোধিতা করছে লাস্ট দিন পর্যন্ত। সুতরাং তারা এখন তালিকা করবে কারা মুক্তিযোদ্ধা না, তারা যে তালিকা করবে সেটা হবে মনে করবেন রাজাকারের তালিকা, কারণ তাদেরকে ভালো করে চিনে, এই পাকিস্তানও চিনে, আমেরিকাও চিনে, এনসিপির জন্য জামাতরা চিনে। সুতরাং যে তালিকা যদি করে থাকে, সুতরাং ওই পাকিস্তান পন্থীদের তালিকা হবে, তারা হবে রাজাকারের তালিকা। মুক্তিযুদ্ধের তালিকা আছে, এটাকে আর নতুন করে করার কিছু নেই। সুতরাং সেইটাই আমাদের মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের আর তালিকা হবে না, তালিকা যেটা বাকি আছে রাজাকার, তারা যদি এরকম তালিকা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। এটি আমার বক্তব্য। জি, ধন্যবাদ দাদা। আপনি আপনার শেষ বক্তব্য 2 মিনিটে দেন, সর্বশেষ। স্যার তো সব বলেই ফেলেছে এবং বলার বাকি কিছু নাই। এখন কথা একটাই, ওই বিষয়টা হলো এরকম যে এক লোক আপনার গিয়া দাঁড়িয়ে থেকে আপনার একটা বিশাল একটা প্রাচীর ধাক্কাচ্ছে, ধাক্কাতে মানে মানুষও বলছে কিরে এই লোকটা কেন প্রাচীর ধাক্কাচ্ছে, একটু পাগল নাকি? কিন্তু ওই প্রতিদিনই মানুষ দেখে, তারপরে দেখতেছে ওই লোক প্রাচীর ধাক্কাচ্ছে। ধাক্কাতে একটা সময় কি মজা এর মধ্যে, ধাক্কার মধ্যে মজাটাকে দেখি। তারপরের দিন দেখা যায় আরো 2 জন তার সঙ্গে প্রাচীরটা ধাক্কাচ্ছে, একটা ওয়াল আর কি ধরেন। তারপরের দিন দেখা যায় আরো 5 জনের সাথে প্রাচীর ধাক্কাচ্ছে। কেউ কিন্তু জানে না এই প্রাচীরটা কেন ধাক্কাচ্ছে। আস্তে ধীরে এই প্রাচীরটা ধাক্কাতে হাজার লাখ মানুষ প্রাচীর ধাক্কাচ্ছে। ধাক্কা দেওয়ার পরে সেই বাধার প্রাচীরটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন যে আমরা যে আলোচনাটা করছি, যে আমরা অনেকে বলবে ওনারা তো এক কথাই বারবার বলছে, শেখ হাসিনা আসবে, আবার দেশের স্বাধীনতা পুনরুজ্জীবিত হবে, আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তো প্রতিদিনই পুরান কথা, এগুলো তো ভালো লাগে না। অনেকে বলে আমাকে অনেকে আমার টকশো থেকে বলে যে দাদা নতুন কথা বলেন, একই তো কথা বলেন। ওই একই কথা বলার জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম। যদি আমরা একই কথা বারবার আমরা বলতে থাকি, বলতে মানুষের মধ্যে তখন চেতনা জাগ্রত হবে যে এই কথাগুলো ওনারা বারবার কেন বলছে, তাহলে আমাদেরকে এই পথে এগোতে হবে। এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, যে আজকে আমি আমার একটা ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি যে শেখ হাসিনা যে একেবারে নির্দোষটা আমি দাবি করছি না, এই দাবি করার পদ্ধতি আমি দেখাতে পারছি না। তবে শেখ হাসিনা তো এই দেশটাকে উন্নয়ন করেছেন এবং তিনি তার মতো করে দেশটাকে সুন্দর করে সাজিয়েছিলেন। তিনি এই দেশটাকে এই উপমহাদেশের সবচেয়ে চমৎকার একটি দেশে রূপান্তর করেছিলেন এবং বাংলাদেশকে নিয়ে মানুষ এক্সাম্পল দিত উন্নয়নের বাংলাদেশ। এমনকি আমাদের যারা শত্রু রাষ্ট্র 71 সালের পাকিস্তান, তারাও বলছে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, তাদের অপমানের। এই কথাগুলো তো মিথ্যা নয়।
তলাবিহীন ঝুড়ি থেকে একটা অভাবের দেশকে একটা সমৃদ্ধশালী দেশের দিকে যখন আমরা এগিয়ে গেছি, ঠিক সেই মুহূর্তে আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে যে এই দেশ যদি সমৃদ্ধশালী হয় তাহলে তো আমাদের পুষবে না। একটা মানুষ কখন স্বাবলম্বী হয়? যখন সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সে তখন কাউকে জিজ্ঞাসা করার দরকার পড়বে না, আমাদের আভ্যন্তরীণ সম্পদ দিয়ে আমরা চলতে পারবো। যে কারণে আপনার শেখ হাসিনাকে পরিচিত হবে। এখন সে ভুল করছে, জাস্ট 1 মিনিট, সে ভুল করছে কি শুনতে করছে আমি জানি না। আমার কাছে এখন মনে হচ্ছে শেখ হাসিনা যথার্থ লাইনে ছিলেন, কারণ তিনি যে বিএনপি কে নির্বাচনে আনেন নাই বা তেল মেরে যে তোমরা আসো তত্ত্বাবধায়ক দিয়ে, শেখ হাসিনা সঠিক গণতান্ত্রিক পন্থাই তিনি অবলম্বন করেছিলেন। সেই গণতান্ত্রিক পন্থাটাকে বিএনপি নামক রাজনৈতিক সংগঠনগুলি নস্যাৎ করে দিয়েছে। আজকে সেটাই প্রমাণিত হয়েছে, একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষ শক্তির দল এবং স্বাধীনতার পক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী একমাত্র রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আমি কিন্তু আওয়ামী লীগ করতাম না, এখন আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। এই কারণে যে শেখ হাসিনা যথার্থ ছিল, সঠিক পথে ছিলেন, তিনি তো ওদের ইলেকশনে আনেন নাই, না আনাতেই ঠিক ছিল। তার কারণ এই সমস্ত আবর্জনাকে আপনার সংসদে না আনাই যথার্থ ছিল, বরঞ্চ তার উচিত ছিল স্বাধীনতার পক্ষ শক্তিদের বিকল্প আরো একটি শক্তি তার তৈরি করা উচিত ছিল। সেটা ছিল শেখ হাসিনার ভুল। আর কোনো ভুল আমার চোখে, শেখ হাসিনার ভুল আমার চোখে পড়ছে না এই মুহূর্তে। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল রানা। আমি আমার বাপের মতো হব না, পাশের বাড়ির চাচার বৈশিষ্ট্য থাকবে আমার মধ্যে। আচ্ছা পাশের বাড়ির চাচার কি অবস্থা? জি ভাই, লিটন মিয়া যত কিছুই বলেন না কেন, বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার মতো উন্নয়ন আর কোনো সরকার করেনি, আগামীতেও করতে পারবে না, এটা চ্যালেঞ্জ করতে পারি। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ। যাই হোক স্যার, আপনার শেষ 1 মিনিট, আপনি ফোন তো 2 মিনিটের বেশি বলে ফেলেছে, আপনি 1 মিনিট বলেন স্যার, শেষ করে দিন। অসুবিধা না, আমার কিন্তু একটাই কথা, 2007 সালেও আমেরিকা এবং আন্তর্জাতিক চক্রান্ত চেষ্টা করেছিলেন এখানে তাদের নেতা বসাইতে, পারে নাই। কার জন্য পারে নাই? বঙ্গবন্ধু শেখ হাসিনার দৃঢ়তায় পারে নাই। আলটিমেটলি তারা 1,20,00,000 যে ভুয়া ভোটার ছিল সেটা বাদ দিয়ে কিন্তু সেনা তত্ত্বাবধায়ক সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে তারা বিদায় নিয়েছেন। আমি চাই বাংলাদেশে এইভাবেই জনগণের যে সরকার, জনগণ যাকে ম্যান্ডেট দিবে, সেই জনগণের সরকার বাংলাদেশে অনতিবিলম্বে প্রতিষ্ঠিত হবে, এটি আমি বিশ্বাস করি। এবং সেটা আমার ধারণা, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, শুধু অপেক্ষার পালায়। এটি আমি সবাইকে। একটা লড়াই হয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পালিয়েছে, তারপর সাজিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে। সাজিস আলম নাকি এখন ঘোষণা দিয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জেই থাকবে। আবার কেউ কেউ বলছেন হবিগঞ্জে তাকে ঘর বাড়ি করে দেওয়া হোক, তার স্ত্রীও যেখানে আছে পঞ্চগড়ে সেখান থেকে হবিগঞ্জে নিয়ে আসা হোক, হবিগঞ্জে থাকুক। স্যার আপনার মন্তব্য একটু জানতে চাই। জি আব্দুল্লাহ। আমি প্রথমে কিন্তু এই জুলাই পদযাত্রাটা আমার অনেক আপত্তি। জুলাই পদযাত্রা কেন? জুলাইতে একটা জঙ্গিবাদ বলছেন, জঙ্গি আন্দোলন। জুলাই একটা সহিংস আন্দোলন। জুলাই এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু আমাদের মানুষের সবকিছু পরিবর্তন করার জন্য ছিল আন্দোলন। সেই আন্দোলন নামে যখন কোনো পদযাত্রা হয়, সেটাকে কোনোভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই জুলাই পদযাত্রার নামে গোপালগঞ্জের সেনাবাহিনী 5-7জনকে হত্যা করে একটা ইতিহাস সৃষ্টি করেছে, একটা ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করছে। সে আবার প্রতি বছরের জুলাই পদযাত্রার নামে মানুষের সাথে প্রহসন করা হচ্ছে। সেই জন্য আমার এই জুলাই পদযাত্রার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তবে যারা আক্রমণ করছে, কোনো আক্রমণকে আমি সমর্থন করি না। কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, যারা বিএনপি দেন তারা বিএনপি কে দোষারোপ করছে। বিএনপি যদি আক্রমণ করে থাকে এবং বিএনপি করে থাকে, তার অর্থ এই নয় যে বিএনপি জুলাই পদযাত্রার জন্য তাদেরকে আক্রমণ করছে, সেটা কিন্তু নয়। বিএনপি আক্রমণ করছে তাদেরকে কারণ এই জুলাই যারা নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিস আলমরা বিএনপি কে আক্রমণ করে বক্তব্য দেয়, তাদের নেতাকে আক্রমণ করে বক্তব্য দেয়, সেই কারণে কিন্তু তারা আক্রমণ করেছে, নট ফর জুলাই পদযাত্রা। জুলাইয়ের ব্যাপারে বিএনপি এবং এনসিপি অবস্থান এক, সেখানে কোনো পার্থক্য নেই। তারা একই দোষে দুষ্ট, তাদের নিজেদের গালিগালাজ করার জন্যই তারা এই আক্রমণ করছে, সেটা অনবহিত। যে কারণে তারা আক্রমণ করছে সেটাকে আমি সমর্থন করি না।
আমার জি। পরিষ্কার কথা। জি জি আপনি জি জি বলেন বলেন। আরেকটা কথা বলে আমি শেষ করব। এই যে সার্জিল আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু গুপ্ত শিবির। আপনারা সবাই জানেন তারা গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে তারা অনেক অন্যায় অত্যাচার করেছে, ছাত্রলীগকে বিতর্কিত করেছে, এবং তারা শেষ পর্যন্ত ওই বঙ্গবন্ধুর নাম দিয়ে তারা এই কথিত জুলাই আন্দোলন করেছে, এই জঙ্গি আন্দোলন করেছে। এখনো তারা জনগণকে এই নাম দিয়ে, এনসিপির নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, বিতর্কিত করছে, জনগণকে ধোঁকা দিচ্ছে। সুতরাং আমি মনে করি জনগণ তাদের এই ধোঁকার ফাঁদে আর পা দিবে না। এইটার ব্যাপারে আমি জনগণকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জি জি ধন্যবাদ ধন্যবাদ। একটা চমৎকার কথা বলেছেন। আমি দর্শকদের একটু আখতার জামান ফরিদ ভাইকে মনে পড়ছে, বছর দুয়েক আগে ফরিদ ভাই বলেছিল এরা নিজেরা মারামারি করে নিজেদেরকে ময়মনসিংহের পাউরুটি বানিয়ে ফেলবে, তাই শুরু হয়েছে। জি ধন্যবাদ। জুলাই মানে সন্ত্রাস, জুলাই মানে রাজাকার। জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, গালি দেওয়া যদি আর্ট হয় তাহলে মায়ের খাওয়াও শিল্প। জি ধন্যবাদ। ইনি আবার ভালো কথা বলেছেন। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি যেটা বলতে চাই, স্যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিএনপি জুলাইয়ের কারণে তাদের সাথে মারামারি হয়নি, তাদের সাথে মারামারি হয়েছে এনসিপি কোন শক্তি বলে সারাক্ষণ তারেক জিয়া, এখন প্রধানমন্ত্রী, তাদেরকে অকথ্য ভাষায় কথা বলে, গালি দেয়, বকা দেয়, হুমকি দেয়। সেই কারণেই বিএনপির নেতা কর্মীরা উত্তক্ত। এবং বিএনপির যে হবিগঞ্জের যিনি নেতা আছেন তিনি বলছেন, তার একটা রিভিউ পড়েছে যে এরা বক্তব্যে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে তাচ্ছিল্য করছে। সেই কারণে তাদের ভিতরে বিএনপির ছাত্র দল ওদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। ফণীন্দ্র সরকার, আপনি একটু বলবেন ধন্যবাদ। স্যার যথার্থই বলেছেন যে এই জুলাইয়ের ব্যাপারে আপনার জুলাই মাইক্রোফোনটা এখানে আনবেন। এটা তো মাইক্রোফোনটা এইভাবে আনার সিস্টেম নাই। এখন কি করা আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। বলেন। হ্যাঁ আচ্ছা, আপনার এই জুলাই নিয়ে বিএনপি বা ছাত্রদল, এনসিপি, এবি পার্টি বা স্বাধীনতার যত বিপক্ষ শক্তি আছে কারোই এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। স্যার যথার্থই বলেছেন। তাদের মারামারিটা যেটা স্যার বললেন যে তাদের নেতাকে তারা গালিগালাজ করে, তাদের নেতা কিন্তু আবার এতে বিক্ষুব্ধ হন না। তাদের নেতা কিন্তু এ ব্যাপারে কোনো রিয়াকশনে ব্যক্ত করেন না যে আমারে কেন গালি দিচ্ছ বা কি, কারণ তিনি গণতন্ত্র মনা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত উদার এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী বলে ওনাকে ঘাট ধাক্কা দিলেও উনি কিছু বলবেন না। তার কারণ হচ্ছে উনি গণতন্ত্রে বিশ্বাসী। এইগুলো এক। বিষয়টা হলো এই যে জুলাই পদযাত্রা, কিসের জুলাই পদযাত্রা, তারা কি পদযাত্রা করতেছে? আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এক দর্শক বলেছে যে এটা একটা নাটক। বেসিক্যালি আমার কাছে ওই রকমই মনে হয়। কেননা এই সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা জানে যে নেতাকে গালিগালাজ করলে বিএনপি এবং ছাত্র দলের নেতারা আমাদের আক্রমণ করবে, ফলে আমাদের যে নেতৃত্বের ব্যারোমিটার এটা অনেক উপরে উঠে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই আপনার সার্জিস আলম, হাসনাত এদেরকে কেউ পুষতও না, কিন্তু এই বিএনপি নেতারাই তাদেরকে বড় নেতা বানিয়ে দিচ্ছে। রাজনীতিতে এটি হচ্ছে একটা বড় চমৎকার খেলা, যে যত বেশি মাইর খাবে পরবর্তীতে সেই তত বেশি বড় নেতা হবে এবং মানুষের সিম্প্যাথিটা তাদের মধ্যে কাজ করবে। আপনি দেখবেন এখন ফেসবুকে ট্রল হচ্ছে ছাত্র দলের নেতারা সন্ত্রাসী, এনসিপির নেতারা ভদ্র, এবং তারা জনগণের জন্য কথা বলতে গিয়ে তারা ছাত্র দলের নেতাদের কাছে মার খাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা ওরা ওই প্রথম আলোর মতো, মতিউর রহমানের মতো টাকা পয়সা দিয়া ওই কি জানি বলে জিয়াফত করাচ্ছে কিনা, সেরকমও কিছু ঘটতে পারে। যে হয়তো বলতে পারে যে তোমরা আমাদের আক্রমণ করলে আমরা হয়তো জাতীয় নেতার পর্যায়ে চলে যাবো, এটাও হতে পারে। অবিশ্বাসের কিছু না, কারণ আপনাকে দাদা পরে বললেন আবার। ঠিক আছে, এবার ওই স্যারের আবার এক মিনিট একটু শুনতে চাই। জি স্যার, এই ব্যাপারে ফণীন্দ্র যে ইস্যুটা তুলছে আপনি একটু বলবেন। না, আসলে তো আমাদের যে মন্ত্রী হয়েছে যে নূর, ডাক্তার বিপি নূর, মায়ের খেয়েই তো মন্ত্রী হইলো, এটা তো সত্য। এটা তো দাদা ঠিক কথাই বলছে, তাই না? সুতরাং আমি মনে করি যে এটা তাদের মধ্যে যদি গোপন কোনো ষড়যন্ত্র থাকতে পারে, লেয়াজও থাকতে পারে, যে ঠিক আছে, এটা কিন্তু মানে অসম্ভব কিছু না। আর এখন ধরেন এই যে আমি একটু অন্য দিকে যাই, ধরেন এই যে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়,
রাকসুর বিপি তারা ছাত্রলীগ নামধারী পরিচয় দিয়ে তারা ছাত্রলীগ করে কিনা আদৌ ঠিক জানা নাই, এইভাবে করে তাদেরকে মারধর করলো প্রক্টরের সামনে। আজকে পেপারে দেখলাম তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেই ইউনূস আমলে যে হয়তো যে পরিণাম আবার সেটা আমরা দেখতেছি, যারা মায়ের খাবে তাদের গ্রেপ্তার হবে, তারাই মামলাতে হবে। এখন আবার এখানে সুতরাং এখানে তো হবিগঞ্জে যেটা হচ্ছে, তো সেখানে তখন আমি মনে করি যারা মায়ের খাইছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিলেই তো এটা হয়, কারণ এটাতে একই দেশের এক জায়গায় রাজশাহী আর হবিগঞ্জ। সুতরাং এটা আমরা দেখতে চাই যে কারা মামলা কারা খায়, কারা জেলে যায়। এই হলো আমাদের দেশের অবস্থা। আচ্ছা, জি জি, ধন্যবাদ। আমি আবার ফরিন্দদার কাছে এখন আসবো। তথাকথিত জুলাই পদযাত্রা এরা যে বক্তব্য দেয় তার মানে মনে হয় সামনে কয়েক লক্ষ মানুষ, কিন্তু কোন চ্যানেল উপস্থিত জনগণকে দেখা যায় না। আচ্ছা, কিন্তু চ্যানেল উপস্থিত ঠিক আছে। আচ্ছা, ফরিন্দদার সাথে আমি সুর মিলিয়ে আবার বলতে চাই, প্রথম আলোর সামনে যে গরু জবাই হয়েছে সেটার টাকা নাকি প্রথম আলোই দিয়েছে। প্রথম আলো নাকি গরু জবাইয়ের জিয়াফতের টাকা দিচ্ছে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে ঘোষণা করছে এখানে গরু জবাই হবে, প্রথম আলো টাকা দিয়া সেটি সাকসেসফুল করেছে। জি, পরিণত আর একটু যদি বিষয়টা হলো যে আমি যেটা বলছিলাম যে এই যে আপনার জুলাই যে যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই নামে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশে, সেই যোদ্ধারা আপনার এই যোদ্ধাদেরকে প্রত্যেকে সাধারণ মানুষ এখন ঘৃণা করে। মজার বিষয় হচ্ছে ওদেরকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মার দিতে যায় না, সাধারণ মানুষ ওদেরকে নীতিগত ভাবে তারা প্রত্যাখ্যান করছে। আপনি দেখবেন জুলাই যোদ্ধারা যেখানেই মিটিং করতেছে সেখানে কিন্তু জুলাই যোদ্ধাদের মিটিং এ কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা না থাকলেও সাধারণ মানুষ কিন্তু তাদেরকে আবার মারপিট কেউ করতে যায় না। তারা মিটিং করে যাচ্ছে কিন্তু তাদেরকে কিন্তু মারপিট করছে জুলাই যোদ্ধাদেরই সহযোদ্ধাদের, জাতীয়তাবাদী ছাত্র দল, এবি পার্টির লোকজন বা অন্যান্য পার্টির লোকজন মারধর করছে। এটা একটা মেটিকুলাস ডিজাইন আমার কাছে মনে হচ্ছে। এখন আপনি আজকের বিষয় দেখছেন যে অন্যান্য প্রসঙ্গ, আমি এখন একটু অন্যান্য প্রসঙ্গে আছি। আজকে আওয়ামী লীগ আজকে 2 বছর যাবৎ কিন্তু ক্ষমতায় নেই, এবং 2 বছর যাবৎ ক্ষমতা না থাকলেও সমস্ত মিডিয়া কিন্তু এখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা সমালোচনা করছে, এবং শেখ হাসিনা কবে আসবেন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেউ কেউ বলছে যে এটা শেখ হাসিনা নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদের মনোবলকে চাঙ্গা করার জন্য তিনি হয়তো রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছেন, এবং তাদের নেতাকর্মীরা যাতে উজ্জীবিত থাকে, তারা যাতে মাঠে থাকে। কিন্তু আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আজকে ধরেন আওয়ামী লীগের ইন জেনারেল পাবলিক কিন্তু যথার্থ সমর্থন থাকা সত্ত্বেও কিন্তু পাবলিক আওয়ামী লীগের পক্ষ নিয়ে মাঠে নামছে না। কেন নামছে না জানেন? তারা নামছে না যে আওয়ামী লীগের তো নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে, কারণ বাংলাদেশে এখন কোনো আওয়ামী লীগের নেতা নাই। দেখেন, আমি আওয়ামী লীগের শত্রু কিন্তু আওয়ামী লীগই, এখনো কিন্তু আপনি আওয়ামী লীগের ভিতরে কিন্তু গৃহ বিবাদ শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, এই মুহূর্তে ক্রান্তিকালে আপনার স্বাধীনতার পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের মধ্যে আবার আভ্যন্তরীণ কিছু কুন্দল আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এক এক নেতা, যেমন রাশেক রহমান তার বিভিন্ন ভাবে তিনি বক্তব্য রাখছেন, তারপরে আপনার একটা জিনিস হলো আওয়ামী লীগের ক্ষতি যে আওয়ামী লীগ করেছে তার অনেক প্রমাণ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সরল এবং তিনি উদারচেতা মানুষ বলেই কিছু কিছু ভুল লোককে তিনি সেন্ট্রাল কমিটিতে তিনি, আমি আজকে একটা নেতার কথা নাম ধরেই বলতেছে, হয়তো এই নেতা কোনোদিন ক্ষমতায় আসলে আবার আমাদের কতল করবে আমি জানি। জয়পুরহাট 2 আসনের এমপি, তার নাম হচ্ছে আপনার আবু সাইদ আব্দুল্লাহ নাকি স্বপন, আবু সাইদ স্বপনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ওনাকে 3-3বার সাংগঠনিক সম্পাদক বানিয়েছে, অথচ ওনার পরিবারের একটা লোক আওয়ামী লীগ করে না, সমস্ত লোক জাতীয়তাবাদী দল, বিএনপি এবং জামাতের সদস্য। ওনার নিজের বোর ভোটটা উনি পান না, অথচ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। তারপরে জাতীয় নেতা হইয়া তিনি যে টাকা রোজগার করেছেন, যে লুটপাট করেছেন, এবং জয়পুরহাটকে তিনি আপনার এই সমস্ত সাধারণ যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তৃণমূলের, তাদেরকে তিনি প্রত্যাখ্যান করে জামাত ঘরানার আওয়ামী লীগ তৈরি করেছেন। আওয়ামী লীগের ভরাডুবি হবেই। আজকে তিনি তার আপন ভগ্নিপতি লন্ডনে
তার ভগ্নিপতির বাসভবনে আশ্রয় দিছে, এবং মাঝে মধ্যে সে টেলিভিশনে দিয়ে একটা কথাবার্তা বলে। তো এই ধরনের অর্বাচীন, এই ধরনের অপদার্থ, এই ধরনের অসভ্য, এই সমস্ত বর্বর লোকগুলোকে শেখ হাসিনা লাইমলাইটে আইনা এবং আওয়ামী লীগের শীর্ষ পদে বসিয়া এবং দুইবার তাকে সে বানিয়েছে, কি জানো, ওই বানিয়েছে। এই কাজগুলি যদি শেখ হাসিনা যদি বাজ বিচার করে করতো, তাহলে আজকে আওয়ামী লীগের ভরাডুবি হতো না। আওয়ামী লীগের সবচেয়ে বেশি জনপ্রিয় দল আজকে এখন কি করা উচিত, এখন কি করা উচিত সেটা বলেন না, আমরা অনেরা তো নাই, কিভাবে বক্তব্য নেব? এখন করা উচিত একটাই, এই জনগণের পালস বুঝে নেত্রীকে এখন সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সঠিক সিদ্ধান্ত তো নিচ্ছে জনগণের কল্যাণেই, জনগণের মঙ্গলার্থে, দেশকে বাঁচানোর জন্য এবং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনা অপরিহার্য হয়ে পড়েছে। মানুষ এখন বুঝতে শিখেছে দেশ ও জাতি একমাত্র শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিরঙ্কুশ থাকবে। একটু আগে তো বললেন শেখ হাসিনাই ওই অর্বাচীনদেরকে ক্ষমতায় বসাইয়া আলোচনায় আইনা, উনি আর পুনরায় তাদেরকে আনবে বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, উনি তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনবেন এটা আমি বিশ্বাস করি না। উনি এখন ওনার বোধোদয় হয়েছে, উনি বুঝতে পেরেছেন, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার, আপনি ফণীন্দ্রদার কথার প্রেক্ষিতে যদি কিছু, উনি তো অন্য কথা তুললেন আবার। জি না, আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এটা আমরা ভালো করে জানি এবং বুঝি, বাংলাদেশে যেগুলা দল আছে তাদের অনেক সমস্যা, আওয়ামী লীগ সহ অনেক দলের মধ্যে অনেক আভ্যন্তরীণ সমস্যা থাকে আর আছে, এবং অতীতে এইগুলা দলের মধ্যে নেতা নির্বাচন থেকে আরম্ভ করে কিছু কিছু অসুবিধা তো হয়েছে, এটা সত্য। এবং এটাও সত্য যে বাংলাদেশে আমাদের যে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এটি একটি এটা যেমন একটা সহিংস আন্দোলন ছিল, একটা পরিকল্পিত মেটিকুলাস ডিজাইন ছিল, সেখানে আওয়ামী লীগের দুর্বলতাকেও তারা কাজে লাগিয়েছে, এটাও সত্য, এটা আমরা মানি। কিন্তু তারপরও আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশে যত দল আছে তার মধ্যে কম্পারেটিভলি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আমি বলি না যে পরিপক্ষ গণতান্ত্রিক, এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। গণতন্ত্রের চর্চা যতটুকু হয় আওয়ামী লীগে হয়, অন্য কোনো দলে হয় না, এটাও আমাদের মানতে হবে। তার মধ্যে কিন্তু দলের তো ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আজকে কিন্তু এখন আমি মনে করি যে আজকের আমাদের দিনে কিন্তু মোটামুটি সবাই ঐক্যবদ্ধ হইল। তার মধ্যেও কিন্তু দল বা দলের মধ্যে এই যে আমাদের যে গুপ্ত বলি, গুপ্তটা কিন্তু কোনোদিন শেষ হয়ে যাচ্ছে না। গুপ্ত কিন্তু এখনো ঢুকার চেষ্টা করবে আওয়ামী লীগে, এটাও কিন্তু সত্য, এবং গুপ্তরা ঢুকে কিন্তু আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করবে। এটার থেকে সজাগ থাকতে হবে। সজাগ থাকার আমি জানি বেশিরভাগ নেতারা, 2-1 ছাড়া বেশিরভাগ নেতারা কিন্তু সজাগ, এবং বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত সজাগ। উনি ধীরস্থির ভাবে সারা বাংলাদেশে কিন্তু উনি কমিটিগুলা করতেছেন। কমিটিগুলা করতে যে সেটা যে মনে করেন কমিটির মধ্যে 41 সদস্য কমিটি হবে, আমি ধরে নিচ্ছি সেখানে 2-1 লোক হয়তো 41 সদস্যটা পুরাটাই যে একবারে 100% পরিপক্ক হবে, এটা আমরা আশা করা ঠিক না। কিন্তু এখন আমার কাছে যতটুকু খবর আছে, আমিও খবর নিচ্ছি, আপনারাও দেশে আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উনি যারা নাকি ডেডিকেটেড, যারা তাদেরকে উনি কিন্তু নেতৃত্বে আনছেন, এবং যারা নাকি বিতর্কিত তারা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে অটোমেটিক্যালি কিন্তু তারা তাদেরকে বাদ দেওয়া লাগছে না, তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তারা বাদ পড়ে যাচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং একটা কথা সবাই বলতেছে যে আমাদের এখানেও বলছেন যে নেত্রী যে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে আসবে, এমনকি বলতেছেন যে ডিসেম্বরে এটা রাজনৈতিক ঘোষণা, এটা আওয়ামী লীগের নেতাদেরকে চাঙ্গা করার ঘোষণা। নো, আমি যতটুকু জানি, আমার যতটুকু খবর আছে, উনি মেইন করে এটা বলেছেন, উনি চান উনি দেশে আসবেন, এবং এই বছরের মধ্যে উনি আসবেন। এইটা এই পর্যন্ত, এটার পরিবর্তন পরে হইতে পারে, কিন্তু এই পর্যন্ত এটি সত্যি, উনি আসবেন, এটি এই পর্যন্ত ডিসাইডেড। কারণ উনি চান, উনার যদি মৃত্যুও হয়, উনি দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে মৃত্যুর জন্য উনি প্রস্তুত আছেন। এই উপলব্ধি নিয়েই উনি দেশে আসবেন। সুতরাং এর জন্য প্রস্তুতি চলছে, প্রস্তুতি বাইরে চলছে, দেশের ভিতরে চলছে, এবং এটি আরো সময় যত যাবে এটি আরো ততই এটি আরো উজ্জীবিত হবে, এবং এটি আরো পরিষ্কার হবে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে জনমনে কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ উনি আসবেন এবং উনি আসবেন দেশকে রক্ষা। জি 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 ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের আব্দুল কাদের, আপনার অনুষ্ঠানের দুজন আলোচককে অনেক ধন্যবাদ। সরকার সাহেব যা বলছেন খুবই সত্যি কথা।
সামনে করণীয় কি বিষয়ে একটু আলোচনা, হ্যাঁ করণীয় কি দাদা সেটা বলছেন, ওইটা তো আমরা অনেক বলছি, কাকে কাকে আওয়ামী লীগ ভুল করেছে, কাকে কাকে দিয়া ভুল করেছে, সাভারের জনপ্রিয়, ওইটা তো আমরা বলেছি। এখন তো করণীয়, এখন আবার নতুন করে বললে আবার শুরু করতে হবে প্রথম থেকে। জনপ্রিয় নেতা তৌহিদ মুরাদকে নমিনেশন না দিয়ে ভুল করেছে, হ্যাঁ এটা একটা ভুল, এটাও একটা ভুল। তৌহিদ জং মুরাদকে দেওয়া উচিত ছিল তখন, সেটা যাক, আমরা নথিতে যেতে চাই না। এখান থেকে দেখেছি জামাতের একজন যশোরের, সম্ভবত জামাতের একজন এমপি তার মেয়েকে বলছে যে সে মানে নিজের মেয়েকে বলছে যে সে একটু অসুস্থ, মেন্টালি সিক। আচ্ছা যাক, ওই মসজিদ মাদ্রাসা নিয়ে কি ঝামেলা হয়েছে, আমরা সেদিকে যাব না। আমরা এখন এনসিপির কর্মকাণ্ডটা, এনসিপি তো এখন এনসিপির অনেকে বলছে হবিগঞ্জে এনসিপির লোকজন হয় নাই, এখন তো তারা বেশ আলোচিত। আমরা তো জানতামও না, দেশবাসী জানতেও না মনে হলো যে হবিগঞ্জে গেছে, এখন তো সবাই জানে। এটাও